আমরা অ্যাকচুয়ালি এই ইন্ট্রোডাকশনটা প্রথম দিন না হলে আমার আর কথা বলার টাইমও হয় না তোমাদের সঙ্গে, এটাই সমস্যা। চলো, তুমি কেমিক্যাল কাউকে পাওনি না? চলো, তো ফার্স্ট ক্লাস আমরা আজকে এফ স্টার্ট করবো। ওকে, তো এরপরে তোমাদের সুদীপ স্যারের ফিজিক্স ক্লাস ছিল, কিন্তু স্যার আসতে পারেনি। স্যারের অ্যাকচুয়ালি মানে হয়েছে, একটু মেডিকেল ইমার্জেন্সি আছে, তো ওই জন্য আসতে পারেনি। তো পরের ক্লাসটা আমি ম্যাথামেটিক্স নেবো তোমাদের, ঠিক আছে? ওকে, ম্যাথ অ্যাকচুয়ালি তোমাদের প্রীতম স্যারই পড়াবে, আমি জাস্ট একটু বেসিক্স কিছু জিনিস ডিসকাশন করবো আজকে। তো অ্যাট ফার্স্ট আমরা জিলেট সম্বন্ধে কিছু জিনিস জানবো। জিলেট 2026, জিলেট 2026 এক ফার্স্ট তোমরা আমাকে বলো তো, জিলেট কত নম্বরে এক্সাম হয়? 120, তাই তো? সবাই জানো তো এটা, 120তে এক্সাম হয়। তাহলে লাস্ট ইয়ার বা কেমন কাট অফ সে, মানে কেমন ফার্স্ট টপার কত পেয়েছিল জানো? লাস্ট ইয়ার বা তার আগের ইয়ার, বা কেমন নাম্বারে ভালো হয়? 61 পয়েন্ট সামথিং, র্যাঙ্ক 1 হয়েছে। যাদবপুরে তো চান্স, তুমি 300 পর্যন্ত র্যাঙ্ক করলেও পাবে, টেনশন নেই। সিইউতে খুলছে এবছর, এবার সিইউতে কি কি ডিপার্টমেন্ট দেবে এখনো ডিসক্লোজ করেনি ওরা, কিন্তু এটা তোমাদের জন্য গুড নিউজ। সিইউতে কেমিক্যাল আছে, মানে কেমিক্যাল আরো অনেক কিছু, আরো অনেকগুলো ব্রাঞ্চ ওপেন হবে। হ্যাঁ, সিইউতে প্রচুর ব্রাঞ্চ আছে, ওরা সবাই যদি সিইউ যদি নেওয়া শুরু করে, যাদবপুরের পরে কিন্তু সিইউ ভাই মানে মারাত্মক কলেজ। ওকে, তাহলে টোটাল আমাদের 120তে এক্সাম হবে, তাই তো? তো লাস্ট ইয়ার কে কততে টপার হয়েছে, বা আমাকে 50 পেতে হবে, আমাকে 40 পেতে হবে, এটা কিন্তু বদার নয়, ঠিক আছে? তোমাদের ফার্স্ট হচ্ছে ম্যাথামেটিক্স, ম্যাথসে কত থাকে? 50 নম্বর। 50-এর মধ্যে আমাদের 30 নম্বর হচ্ছে এমসিকিউ, আর এমএসকিউ এর জন্য হচ্ছে 20 নম্বর, ঠিক আছে? এমএসকিউ এর জন্য 20 নম্বর। এইখানে আমাদের নাম্বার অফ কোশ্চেন্স থাকে 10টা, 10 × 2, 20 নম্বর। বুঝতে পেরেছো? এই যে 20 নম্বর, এর কোনো নেগেটিভ মার্কিং হয় না, এটা খুবই ভাইটাল। এই জায়গাটা আমাদেরকে এনি হাউ অ্যাটেন্ড করতে হবে, তাই তো? কোনো নেগেটিভ মার্কিং নেই তো? যাই হোক, এগুলো আমরা পরীক্ষার আগে বলবো, কি প্রসেস কি না সব বলবো, ঠিক আছে? এটা নো নেগেটিভ মার্কিং, যাই হোক আমি লিখছি না এখন। তো এই হচ্ছে আমাদের টোটাল 50 মার্কস। দেন হচ্ছে ফিজিক্স, ফিজিক্সে আমাদের থাকে হচ্ছে 35, যার মধ্যে 25টা হচ্ছে এমসিকিউ আর 5খানা এমএসকিউ, যেটা এখানে 10 লিখতে হতো আমাকে, 10 মার্কস থাকে 5 × 2 করে, ঠিক আছে? তাহলে হয়ে গেল 25 আর 10-এ 35। দেন হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে আমাদের 25 মার্কস থাকে, এমসিকিউ 15টা, আর এখানে 10 নম্বর, এখানে 15, মানে তোমার এমসিকিউ 15 মার্কস, এমএসকিউ 10 মার্কস, এটা আমাদের 5 × 2। দেন লাস্ট হচ্ছে এফট্রিপলি, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তাই তো? তাহলে এইখানে থাকে হচ্ছে 10 মার্কস, শুধু এমসিকিউ, এখানে আর কোনো এমএসকিউ থাকে না। তাহলে টোটাল কত হচ্ছে দেখো, তাহলে এইখানে আমাদের টোটাল, এই জায়গাটা না করে এদিকে করি, তাহলে টোটাল হয়ে যাচ্ছে আমাদের 25 আর এখানে 35, 60, 110 আর 10, 120। কোশ্চেন করা থাকবে? 100টা কোশ্চেন থাকবে, ভালো করে দেখো, টোটাল কোশ্চেন করা থাকছে 100টা। 30, 25 আর 15, 40, তাহলে এখানে 70, 80, এখানে 10টা কোশ্চেন 90, আর 5 5 10, 100টা, টোটাল 100টা কোশ্চেন, মার্কস থাকবে কত? 120। ওকে, এবার এই পোর্শনটায় আমাদের নো নেগেটিভ
এটা আমাদের নো নেগেটিভ পোর্শন। এখানে কত নাম্বার আছে? 40 নম্বর। অনেক বিশাল ব্যাপার কিন্তু, তাই না? 40 নম্বরে কোনো নেগেটিভ মার্কস নেই। এইখানে আমাদের 0.25 নেগেটিভ মার্কস থাকবে। একটা কোশ্চেন যদি ভুল হয় তাহলে -0.25, মানে 4টে কোশ্চেনে 1 নম্বর, লাইক দ্যাট। এইভাবে একটা কোশ্চেনের জন্য 0.25 মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল এক্সাম প্যাটার্ন। এবার এই জায়গাটায় এই যে এমএসকিউ, এই এমএসকিউতে আনসার করার নিয়ম হচ্ছে তোমাদের এখানে ধরো এরকম ভাবে থাকবে, 4টে অপশন থাকলো, ভালো করে সবাই বুঝে নাও ব্যাপারটা, এ বি সি ডি। ঠিক আছে? ধরো একটা কোশ্চেন দিয়েছে, ওই কোশ্চেনটার এমএসকিউ মানে হচ্ছে মাল্টিপল সিলেক্টেড কোশ্চেন, মানে একের বেশি ঠিক হতে পারে আনসার। তাহলে ধরো এ আর বি সঠিক আনসার, এ এবং বি দুটোই, তাহলে এ আর বি দুটোই সঠিক আনসার। তুমি শুধু এ করে এসছো, আনসার কত? এটাতে মার্কস কত থাকে এমএসকিউতে? 2 নম্বর। তুমি শুধু এ করে এসছো, তাহলে তুমি 1 নম্বর পাবে। বুঝতে পেরেছো? তুমি শুধু বি করে এসছো, তাহলেও তুমি 1 নম্বর পাবে। তুমি এ বি করেছো, 2 নম্বরই পাবে। তুমি এ বি সি করেছো, একটা ভুল করে দিয়েছো, 0 পাবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? ভুল করা যাবে না এখানে, ভুল করলে 0 হবে, নেগেটিভ নেই। ওকে? বা কেউ যদি ধরো বি আর সি করে তবুও 0, ভুলে দাগ দেয়া যাবে না। ঠিক আছে? এবার এরকমও তো হতে পারে স্যার 2 নম্বরের জন্য 3টে আনসারও ঠিক হতে পারে, তাই না? এক এবিসি 3টেই ঠিক হতে পারে। তাহলে এক একটা কোশ্চেনের জন্য, মানে এক একটা আনসারের জন্য 0.66 করে। তাহলে টোটাল যোগ করলে 2 নম্বর আসছে। ইনকেস ধরো তুমি শুধু বিতে টিক করেছো, তাহলে তুমি কত পাবে? 0.66। এবার ধরো তুমি এরকম করেছো, বি সি ডি তেও দিয়ে দিয়েছো, তাহলে 0, ভুলে দাগ দেয়া যাবে না। ঠিক আছে? আর সঠিকে তুমি স্টেপ, মানে স্টেপ ওয়াইজ বা মানে সেকশন কি অপশন ওয়াইজ নাম্বার দিবে তোমাদের, যে কটা অপশন ঠিক সেই অনুযায়ী। এরকমও হয় যে 2 নম্বরের জন্য একটা অপশন ঠিক। ঠিক আছে? এরকমও হয় যে শুধু এই হবে আনসার। এমএসকিউ মানে মাল্টিপল সিলেক্টেড কোশ্চেন, অল টাইম যে সবগুলো অপশন বা 2টো বা 3টে হবে এরকম ব্যাপার নেই, একটাও হতে পারে। ঠিক আছে? তো এক্সাম প্যাটার্ন সম্বন্ধে আর কারো কোনো কোশ্চেন বলো? নেই তো? যারা অনলাইন আছো কারো কোনো সমস্যা? ওকে, চলো তাহলে আজকে আমরা FEEE স্টার্ট করবো। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ডিসি ফান্ডামেন্টাল, 2 নম্বর হচ্ছে আমাদের এসি ফান্ডামেন্টাল। ওকে, ডিসি ফান্ডামেন্টাল বা ডিসি সার্কিট যা ইচ্ছা লিখতে পারো। কারণ আমি ফান্ডামেন্টাল কেন লিখলাম? কারণ ওখানে বেসিক্সও আছে, সার্কিটসও পার্ট আছে, ওই জন্য ফান্ডামেন্টাল লিখলাম। দেন হচ্ছে আমাদের মেজারমেন্ট। হ্যাঁ, মেজারমেন্ট আছে, এটা ইলেকট্রিক্যাল মেজারমেন্ট। ঠিক আছে? তারপরে এখানে আছে মেশিন, রোটেটিং মেশিন। দেন 5 নম্বর আছে হচ্ছে ডিজিটাল। হ্যাঁ, আর 6 নম্বর আছে হচ্ছে এখানে অ্যানালগ। ওকে, ডিজিটাল মানে কোনগুলো বলো তো? সেই ওই লজিক গেটগুলো ছিল না? হ্যাঁ, লজিক গেটস। তারপরে পড়েছো তো তোমরা, ওই FEEতে পড়েছো, যা আছে মোটামুটি মেশিন মেজারমেন্ট বাদে পুরোটাই মোটামুটি পড়া আছে FEEতে। না, ওই যে ডিসি মেশিন, তারপরে ট্রান্সফরমার, ওই সব জিনিস, ওইটারও পার্ট আছে কিছুটা। ওটা বিশাল বড় পার্ট, ওটা আমি অ্যাকচুয়ালি সবসময় পড়াই না স্টুডেন্টদের। একদম লাস্টে যদি কারো মনে হয় পড়বে সেটা আলাদা ব্যাপার। 1 নম্বরের জন্য একটা হেডেক হয়ে যাবে, মানে একটাই কোশ্চেন আসে মেশিন থেকে। ঠিক আছে? ফার্স্ট অফ অল যদি বলো টাফ ব্রাঞ্চ যদি হয় সেটা ইলেকট্রিক্যাল, তারপর ইলেকট্রিক্যালের সব থেকে টাফ সাবজেক্ট হচ্ছে মেশিন। সেটা পড়তে হলে এটা 1 নম্বরের জন্য ওটা চাপের জিনিস, বুঝতে পেরেছো? তো এটা ছেড়ে দেওয়াই বেটার, সে লাস্টে দেখা যাবে বাকি। ওকে, তো এই 6টা মোটামুটি আমাদের ম্যাক্সিমাম 3 to 4 মান্থস টাইম লাগবে ঠিকঠাক ক্লাস হলে প্রতিদিন। ঠিক আছে?
স্যার বলছি এমসিপি তে একটা কোশ্চেন আছে, যদি তিনটা অ্যান্সার ঠিক হয় তাহলে কি তিনটে মার্কিং করতে হবে? হ্যাঁ, এমএসকিউতে তিনটেই মার্কিং করতে হবে, মানে একটা হলে একটা marking। একটা হলে একটা। আচ্ছা, এবার ধরো তিনটে আনসার তুমি একটা মার্ক করেছো, হুম, তাহলে তুমি 0.66 পাবে, নাম্বার ওয়াইজ ভাগ হয়ে যাবে, যতগুলো কারেক্ট আনসার সেটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। চলো, তো আজকে আমরা প্রথম চ্যাপ্টার স্টার্ট করছি, সেটা ডিসি ফান্ডামেন্টাল। ওকে ওকে, ডিসি ফান্ডামেন্টাল। তো আমি স্টার্ট করার আগে বেসিক্স আলোচনা করব তোমাদের সঙ্গে। বলো দেখি, হোয়াট ইজ কারেন্ট? বলো, কারেন্ট কি? এক কথায় বলা যায় যেটা ফ্লো অফ ইলেকট্রন, তাই না? তাহলে কারেন্ট ইজ আ ফ্লো অফ ইলেকট্রন। খুব ভালো কথা। তাহলে এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি ফ্লো করছে কি করে? হাউ দ্য ইলেকট্রন উইল ফ্লো, কি করে ফ্লো করছে? পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করার জন্য, তাই না? এবার দেখো, তাহলে ফ্লো অফ ইলেকট্রন, অনেকে বলছো যেটা যে ফ্লো অফ ইলেকট্রন, খুব ভালো কথা একদম। তাহলে ফ্লো অফ ইলেকট্রন, তাহলে ইলেকট্রন কোথা থেকে আসছে? অ্যাটম থেকে। তাহলে হোয়াট ইজ অ্যাটম? বলো, অ্যাটম কি? একদম বেসিক্স থেকে স্টার্ট করছি যাতে সবাই বুঝতে পারো, যে কোনো ডিপার্টমেন্টের ছেলেরা যাতে একটুখানি বোর না লাগে, সবাই বুঝতে পারবে। বলো, বাংলায় তো মানে পদার্থের ক্ষুদ্রতম একক। একদম বাংলায় বলো না, কোনো চাপ নেই। পদার্থের ক্ষুদ্রতম একক, তাই তো? ঠিক আছে। বাকি অ্যাটম হচ্ছে দ্য আনকাটেবল সিচুয়েশনস অফ আ থিংস, এটাও বলতে পারি, বা আনব্রেকেবল সিচুয়েশনস এরকম বলতে পারি। যে কোনো একটা জিনিসকে আমি ব্রেক করছি, ধরো এই পেনটাকে আমি ব্রেক করছি, ব্রেক করতে করতে কখন একটা সময় গিয়ে একটা ছোট্ট ক্ষুদ্র কণা পড়ে থাকবে, যেটাকে আর ব্রেক করা পসিবল নয়, দ্যাট ইজ কল্ড আ অ্যাটম। এবার এই অ্যাটম, তার মানে কি অ্যাটম একটা একটা এরকম ডট, একটা ছোট্ট, যেটা মাইক্রোস্কোপ দিয়ে হয়তো দেখতে হয়। তাহলে এই অ্যাটমসের আবার তিনটে বলছে, যখন তোমার ফিজিক্সের এসি বর্মা বা ভালো কোনো বুকস পড়বে, দেখবে বলবে যে থাউজেন্ডস অফ পার্টিকেলস আর দেয়ার ইন অ্যাটম। অ্যাটমসের ভেতরে হাজারেরও বেশি পার্টিকেলস আছে, কিন্তু আমরা যে তিনটে পার্টিকেল নিয়ে আলোচনা করি বা পড়াশোনা করছি, সেই তিনটে কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর নিউট্রন, ঠিক আছে? এই ইলেকট্রন মানে কি স্যার? নেগেটিভ চার্জ, প্রোটন মানে পজিটিভ চার্জ, আর এটা নিউট্রন মানে নিউট্রাল। ওকে, তো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আমরা মেনলি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা ইউ ক্যান সে ইন ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আমরা মেনলি ইলেকট্রন, প্রোটন নিয়ে ডিসকাশন করব। তাহলে আমি যদি অ্যাটমের অ্যাটমিক স্ট্রাকচারটা ড্রয়িং করি, এই যে অ্যাটম আছে, অ্যাটমের যদি আমরা অ্যাটমিক স্ট্রাকচার ড্রয়িং করি, তার আগে আমাকে কি, অ্যাটমিক স্ট্রাকচারের আগে আমাদের কি দরকার হয়? এগুলো ফিজিক্সে, কেমিস্ট্রিতে সব পড়াবে স্যারেরা, আবার এগুলো লাগবে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর পোর্শন নেই এখানে তোমাদের। যতটুকু যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আছো, তারা শুধু ওই FEEটাই একটু কমন পাবে, বাকি ফিজিক্স কেমিস্ট্রি পুরো 11-12, পুরো ফুল 11-12, তাই না? আমার তো, হ্যাঁ। তো এই অ্যাটমের অ্যাটমিক স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই, তার জন্য কি দরকার? অ্যাটমিক নাম্বার, তাই না? তো সবার ফার্স্টে বাড়িতে গিয়ে 1 থেকে 30 পর্যন্ত অ্যাটমিক নাম্বার মুখস্থ করে ফেলবে। কেমিস্ট্রিতে 100% লাগবে এটা, নাহলে হবেই না। একটু, হ্যাঁ, যাই হোক 30টা কষ্ট করে নেবে, তাহলেই ব্যাস হয়ে গেল, ঠিক আছে? ওই যে কেমিস্ট্রি চার্টগুলো আছে। হ্যাঁ, তাহলে বলো তো অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 13। তাহলে যার যা অ্যাটমিক নাম্বার, ঠিক সেই সংখ্যক ইলেকট্রন এবং সেই সংখ্যক প্রোটন থাকে। তাহলে এর 13 ইন অ্যাটমিক নাম্বার মানে পজিটিভ 13 আর নেগেটিভ 13 এর মধ্যে আছে। তার মানে 13টা প্রোটন
এবং 13খানা ইলেকট্রন এর মধ্যে আছে, ঠিক আছে। ওকে, তাহলে যার যা অ্যাটমিক নাম্বার ঠিক সেই সংখ্যক ইলেকট্রন এবং সেই সংখ্যক প্রোটন থাকে। এবার এই দুটোকে যদি যোগ করি কত হবে গো? 0। 0 হচ্ছে, তাই না? তাহলে আমাকে একটা কথা বলতো, অ্যালুমিনিয়াম কি একটা মেটাল? অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট ফ্লো করে, তো অ্যালুমিনিয়ামে কন্ডাক্টর হয়তো, মানে তার কারেন্ট ফ্লো করে। তাহলে ধরো এটা একটা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, আমি এটাকে ছিঁড়ে এইভাবে রেখে দিয়েছি কোথাও, এটা একটা টুকরো, এর মধ্যে কারেন্ট ফ্লো করবে? এমনি জাস্ট এমনি এভাবে যদি রেখে দিই, করবে না তো? কেন করছে না? পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়নি বলে। পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়নি বলে। পোটেনশিয়াল ডিফারেন্স কিভাবে তৈরি হয়? ব্যাটারির সাহায্যে। তার মানে একটা ব্যাটারি লাগবে, তাই তো? ব্যাটারি লাগবে, ঠিক। তাহলে অ্যাকচুয়াল কারণটা কি ভালো করে বুঝবে। কোনো একটা, এই যে অ্যালুমিনিয়াম বলো বা কপার কন্ডাক্টর বলো বা হোয়াট এভার দ্য কন্ডাক্টর ইট ইজ, কেন এর মধ্যে কারেন্ট ফ্লো করছে না? তার কারণ এইখানে ইলেকট্রন ফ্লো করছে না, তার কারণ ইলেকট্রনের শর্টেজ নেই। এক্সেস অফ ইলেকট্রন বা ল্যাক অফ ইলেকট্রন হলে তবেই তোমার কাছে, তুমি কখন খাও? যখন তোমার খিদে পায় তখন, তাই না? এমনি তো আমরা খাই না, সারাদিন ধরে খাই কি? সকালে ঘুম থেকে উঠে খাচ্ছি, তার কারণ খিদে পেয়ে গেছে। তো লাইক দ্যাট, এর যদি ইলেকট্রন সংখ্যা 13খানা ইলেকট্রন আছে, কোনো কারণে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় বা কমে যায়, তখনই কিন্তু আমার ইলেকট্রনের দরকার পড়বে। আর যখনই ইলেকট্রনের দরকার পড়বে, তার মানে ইলেকট্রন অন্য কারো থেকে আমাকে নিতে হবে। তাহলে ধরো আমি এখানে আছি, এখান থেকে আমাকে ইলেকট্রন নিতে হচ্ছে, তাহলে এই যে এখান থেকে ইলেকট্রন আসছে, এটাই তো ইলেকট্রনের মুভমেন্ট, যার জন্য কি হচ্ছে? কারেন্ট ফ্লো করছে। তাহলে এইটা ঘটছে কি করে সেটা আমরা বুঝবো, দেখো ভালো করে। আমি কি বললাম বুঝতে পেরেছো? ধরো এইখানে একজন আছে, এখানে একজন আছে, এর ইলেকট্রনের দরকার, এর থেকে ইলেকট্রন নেবে। তাহলে এখান থেকে যখন ইলেকট্রনটা এখানে যাবে, তাহলে এটা কি হচ্ছে? মুভমেন্ট অফ ইলেকট্রন। তাহলে এই যে ফ্লো অফ ইলেকট্রন বা মুভমেন্ট অফ ইলেকট্রন, এইটাই তো অ্যাকচুয়ালি কি? ফ্লো অফ কারেন্ট। ওকে, তো এই জিনিসটাকে যদি আমরা একটু ভালো করে বুঝতে চাই, ভালো করে দেখো, তাহলে টোটাল যার যা অ্যাটমিক নাম্বার ঠিক সেই সংখ্যক ইলেকট্রন সেই সংখ্যক প্রোটন থাকে এবং এটা 0, এইটাকে বলা হয় নিউট্রাল কন্ডিশন। যেমন এই পেনটা ধরো, এটা যদি একটা মেটালিক পেন হয়, এটা নিউট্রাল আছে, এর টোটাল নাম্বার অফ ইলেকট্রন টোটাল নাম্বার অফ প্রোটন কনস্ট্যান্ট, তার জন্য এর মধ্যে কোনো রকম ইলেকট্রন প্রোটনের মুভমেন্ট হচ্ছে না এবং এটা ফিক্সড কনস্ট্যান্ট আছে, তার জন্য এর নিউট্রাল কন্ডিশনে আছে, এর মধ্যে কোনো রকম ফ্লো হচ্ছে না ইলেকট্রন প্রোটনের। এবার কোনো কারণে যদি এটা ধরো এখানে +13 আর এটা -12 হলো, তাহলে এখানে কি হবে? +1। তাহলে এইটাই হচ্ছে Al+1। এটাকে কি বলে জানো? আয়োনাইজ ফর্ম। আয়ন বলে আমরা পড়েছিলাম না, আয়ন, অ্যানায়ন, ক্যাটায়ন। তাহলে ইলেকট্রন যখন ঘাটতি হচ্ছে, এখানে ইলেকট্রন কমে গেল, তখন এটা কিসে পরিণত হচ্ছে? একটা পজিটিভ আয়নে পরিণত হচ্ছে। কোনো কারণে যদি ইলেকট্রন বেড়ে যায়, তখন এটা -1, তখন এটা Al-1, তখন এটা কিসে পরিণত হবে? নেগেটিভ আয়নে পরিণত হবে। তাহলে কোনো একটা অ্যাটম যদি নেগেটিভ বা পজিটিভ আয়নে পরিণত হয়, তখনই কিন্তু ওর মধ্যে ইলেকট্রনের এক্সেস অফ ইলেকট্রন হতে পারে বা ল্যাক অফ ইলেকট্রন হতে পারে। যেমন এখানে কি হয়েছে? এক্সেস অফ ইলেকট্রন। এ কি করবে? দিয়ে দিতে পারবে কাউকে। আর এ কি করবে? এর দরকার, ইলেকট্রন কম আছে, একটা 12টা আছে। তাহলে সবাই পৃথিবীতে কি, আমরা কেন তোমরা পড়তে এসছো? স্টেবল হওয়ার জন্য। যাদবপুর পেয়ে গেলে বা একটা ভালো সরকারি কলেজ পেলে তারপরে চাকরি পাবো, দেন আমরা স্টেবল হবো লাইফে। তো এরাও কিন্তু স্টেবল হতে চায়, এদেরও ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, তার মানে একে কারো থেকে ইলেকট্রন নিতে হবে, তবেই এ কি হবে? স্টেবল হবে। ঠিক আছে? তাহলে যখনই আয়োনাইজড ফর্ম হয়, তখনই কি হয়? আমাদের ইলেকট্রন মুভমেন্ট করতে শুরু করে। ওকে, তো চলো এবার আমরা অ্যাটমিক স্ট্রাকচারে যাব, এবার বুঝতে পারবে যে কোন ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি মুভ করে। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ বলবে, হ্যাঁ কোথাও বুঝতে না পারলে বলবে, কোনো লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। যারা অনলাইনে আছো তাদের কোনো ডাউট বলো। ঠিকঠাক তো? দেখো এবার। হ্যাঁ স্যার। ওকে, দেখো তাহলে আমি অ্যালুমিনিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার ড্রয়িং করছি। তাহলে প্রথম
কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? দুটো। কি করে জানলাম আমরা দুটো থাকে প্রথম কক্ষপথে? জানার প্রসেস কি? তাহলে হ্যাঁ, তাহলে নাম্বার অফ ইলেকট্রন দাঁড়াও, হ্যাঁ কোন নতুন স্টুডেন্ট হতে পারে। কোম্পানি থেকে ফোন। নাম্বার অফ ইলেকট্রন in an orbit equals to 2n square. একটা অরবিটে কতগুলো ইলেকট্রন থাকবে তার ফর্মুলা হচ্ছে 2n স্কয়ার। ওকে, যেখানে nটা কি? n হচ্ছে নাম্বার অফ অরবিট, অরবিট মানে কক্ষপথ, nটা কি? নাম্বার অফ অরবিট। তাহলে এই n এর ভ্যালু আমাদের 1 2 3 এরকম করে চলতে থাকবে। তাহলে প্রথম কক্ষপথ মানে n ইকুয়ালস টু কত? 1। তাহলে এখানে যদি আমি n ইকুয়ালস টু 1 বসাই, তাহলে এটাকে আমি নাম্বার অফ ইলেকট্রনকে e দিয়ে লিখছি। তাহলে n ইকুয়ালস টু 1 হলে e কত হবে গো? 2 হচ্ছে না? তাই তো, n এর জায়গায় 1 বসাও, তাহলে এটা আমাদের 2 হয়ে যাচ্ছে। n এর জায়গায় যদি 2 বসাই আমি, তাহলে ইলেকট্রন কটা হচ্ছে? 8 হচ্ছে। 3 বসালে 18 হচ্ছে, তাই তো? এরকম করে বাড়ছে। তার মানে প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, তার বেশি না। কম থাকতে পারে, বেশি হবে না। বেশি হলে 2 নম্বর কক্ষপথ আসবে। তো সেকেন্ড অরবিটে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে, থার্ড অরবিটে ম্যাক্সিমাম 18খানা ইলেকট্রন থাকতে পারে, তার বেশি থাকবে না। ওকে, তাহলে এবার আমি অ্যালুমিনিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার ড্রয়িং করবো। তাহলে প্রথম কক্ষপথে দুটো, তারপরে 8টা, তারপরে 3টে। এখানে 18খানা হতো, বাট এর কাছে তো নেই, কিছু করার নেই, তাহলে 3টে আছে, 3টেই থাকবে। এই যে 8 2 10 আর 3 13 না? অ্যালুমিনিয়াম অ্যাটম নাম্বার 13, তাহলে 13খানা ইলেকট্রন আছে ওর কাছে। তাহলে এটাকে যদি আমি ড্রয়িং করি, এই মাঝখানে এটাকে কি বলে? নিউক্লিয়াস, তাই তো? তাহলে এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে জানো? প্রোটন থাকে আর নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে না। ইলেকট্রন কক্ষপথে থাকে বা অরবিটে থাকে। তাহলে এখানে কি থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে 13টা প্রোটন এখানে থাকবে, 13। আর বাকি নিউট্রন মানে হচ্ছে নিউট্রাল চার্জ, এই দুটো জাস্ট এঁকেছি। তো এই দুটো আমি কেন এঁকেছি? তার কারণ নিউট্রন ডিপেন্ড করে মাস অফ আ বডির ওপর, বডির মাসের ওপর, ঠিক আছে? তো ওটা নিয়ে আমি আপাতত ডিসকাশন করছি না। তাহলে 13টা প্রোটন এই ভেতরে হয়ে গেল। এবার 13টা ইলেকট্রন, প্রথম কক্ষপথে দুটো, তারপরে 8টা, তারপরে 3টে। এই যে 3টে, এইটা আউটার অরবিট ইলেকট্রন। বাইরের কক্ষপথে ইলেকট্রনকে কি বলি? আউটার অরবিট ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এই যে 3টে ইলেকট্রন, এদেরকেই আমরা বলছি, বাংলায় কি বলে জানো? যোজ্যতা ইলেকট্রন। এগুলো লাগবে কিন্তু কেমিস্ট্রিতে ভাই, এটা একটা পুরো অ্যাটমিক স্ট্রাকচার, পুরো একটা তোমাদের চ্যাপ্টার আছে, অনেক ডিটেলসে পড়াবে স্যার, যদিও আমি জানি না এগুলো, ওখান থেকে বেশি মার্কস আসবে। হ্যাঁ, তো এগুলো কিন্তু মানে বেকার নয়, এগুলো সব পড়তে হবে, আরো ডিটেলসে পড়তে হবে। তো এই যে আউটার অরবিটে যে তোমাদের ইলেকট্রন গুলো আছে, এটাকে আমরা কি বলি? ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে? ওকে, এই ভ্যালেন্স ইলেকট্রন গুলোকে আমরা যদি এইখান থেকে বাইরের কক্ষপথ থেকে মুভ করাতে পারি, এখান থেকে মুভ করাতে পারি, তবেই মুভ মানে এখান থেকে ও বেরিয়ে অন্য কোথাও যদি যেতে পারে, সেটাই হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন। তার জন্যই অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো করে। বুঝতে পেরেছো? এবার এই ভ্যালেন্স ইলেকট্রনের ওপর বেস করে আমরা 3টে জিনিস জানি। তার আগে আমরা একটু ডেফিনেশনটা লিখে নেব ভ্যালেন্স ইলেকট্রনের। লেখো, সবাইকে লিখতে হবে কিন্তু আমার সাথে সাথে। হ্যাঁ, ভ্যালেন্স ইলেকট্রন, the electrons in the
the electrons in the outermost orbit of an atom are known as valence electron. তাহলে কি বললাম ভালো করে শোনো, দ্য ইলেকট্রন ইন দ্য আউটার মোস্ট অরবিট, একদম বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো অ্যাটমের, তাকেই আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। সেটা একটাও হতে পারে, সেটা 10টাও হতে পারে, 2টোও হতে পারে, যাই হোক না কেন, বাইরের কক্ষপথে ইলেকট্রন মানেই ভ্যালেন্স ইলেকট্রন। এই ভ্যালেন্স ইলেকট্রন দেখে আমরা খুব সহজে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর চিনতে পারবো। কন্ডাক্টর মানে কি? পরিবাহী। ইনসুলেটর মানে যে তড়িতে কুপরিবাহী, তাই তো, মানে তোমার কন্ডাক্ট করতে পারে না, কারেন্ট ফ্লো করতে পারে না যার মধ্যে। আর মানে সেমিকন্ডাক্টর মানে কি? অর্ধ পরিবাহী, যার মধ্যে কন্ডাক্টরের থেকে কারেন্ট ফ্লো করার ক্ষমতা কম, বাট ইনসুলেটরের থেকে বেশি, মানে মাঝ মিডিলে। ওকে, তো এইটা এখান থেকেই আমরা এই কনসেপ্টটা কিন্তু জানবো। তাহলে আমি ধরে নিচ্ছি লেট ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়ালস টু ই। আমি ধরে নিচ্ছি ভ্যালেন্স ইলেকট্রনকে ই দিয়ে লিখছি। এই ই যদি 4-এর থেকে কম হয়, তখন সেটাকে আমরা কি বলি? কন্ডাক্টর অথবা মেটাল। তার মানে বাইরের কক্ষপথ বা ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা যদি 4-এর থেকে কম হয়, তখন সেটাকে আমরা বলি কন্ডাক্টর বা মেটাল। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কি হবে? এক্সাম্পল ধরো আমরা এক্ষুনি দেখলাম অ্যালুমিনিয়াম 13, তাই তো? একে যদি ভেঙে লিখি 2, 8, 3। তারপরে কি আছে? ম্যাগনেসিয়াম 12, 2, 8, 2। সোডিয়াম মেটাল, এটা সোডিয়াম মেটাল 11, 2, 8, 1। ঠিক আছে, একটা কথা আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এইটুকু করার মধ্যে বলো কারো কোনো কোশ্চেন? যারা অনলাইনে আছো বলো। সরি, আমি ভুলে গেছি এটা জিজ্ঞাসা করতে। বলো, এই টপিকসে কার কেউ বুঝতে পারোনি এরকম? বুঝেছো তো? ব্যাস ব্যাস, অনলাইনে সবাই এইটুকু ক্লিয়ার তো সবার? ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখো, কোশ্চেন থাকলে বলবে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যতবার ইচ্ছা কোশ্চেন করতে পারো, নো প্রবলেম। তো আমি এখানে কি নিলাম? এমন কিছু এমন কিছু অ্যাটমিক মানে এমন কিছু অ্যাটমের আমি নাম লিখছি যার ভ্যালেন্স ইলেকট্রন 4-এর থেকে কম। ওকে, তাহলে সোডিয়ামের পরে আর কি হতে পারে? কপার। কপারের হচ্ছে 29 মানে 2, 8, 18, 1। প্রথম কক্ষপথে 2টো, তারপরে 8টা, তারপরে 18টা, তারপরে 1টা। তাহলে ভালো করে দেখো, এইখানেও 1, এইখানেও 1। তাহলে আমাকে বলো তো, সোডিয়াম আর কপারের মধ্যে গুড কন্ডাক্টরকে? সোডিয়াম মেটাল আর কপার, এই দুজনের মধ্যে গুড কন্ডাক্টর কে এবং কেন? কপার হবে। কেন বলো, যারা অনলাইনে আছো? কি হবে? দেখো, আরে প্রীতম জয়েন করলে? হ্যাঁ, আমি জয়েন করলাম। ওকে ওকে ওকে, কি বলবে বলো। কি আর বলবো, সবাইকে এটাই বলবো যে কালকে
যারা যারা অফলাইনে আসবে, যারা যারা অনলাইনে ক্লাস করবে। একদম একদম বাকি আমি কিছু বলবো না, বাকি তো সব ক্লাসেই বুঝতে পারবে ওরা। একদম একদম। কালকে তোমার ক্লাস 2টো থেকে থাকছে, ওদের 2টো থেকে। হ্যাঁ, 2টো থেকে 4:30। একদম একদম একদম। এই সবাই শোনো, ডেভি স্যার যা বলছে একদম প্রপারলি লেখো আর একটা ভালো কপি রেডি করো, বুঝলে তো? সব সাবজেক্টের জন্য আমি বলবো একটা কপি রেডি করো। কপিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা এই খাতায় লিখবে ওই খাতায় লিখবে, যখন সমস্ত কনসেপ্ট গুলো তোমরা খুঁজে পাবে না এক্সামের আগে, তখন সমস্যা হবে। এই জন্য প্রথম থেকে আমার এটাই সাজেশন যে সবাই ব্ল্যাক আর ব্লু কালারের পেন ইউজ করবে, তো বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আঁকার জন্য বা ইসে আঁকার জন্য একটু ব্ল্যাক আর ব্লু এর কম্বিনেশন দিয়ে। আর অবশ্যই বাইন্ডিং খাতা যদি তৈরি করতে পারো সব থেকে বেটার। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটা করে কপি আপাতত করো, তারপর লাগলে দেখা যাবে। একদম ইনিশিয়াল যে কনসেপ্টের খাতা সেটা অবশ্যই ভালো হওয়া উচিত। এটা শুধু এখন না, দেখো তোমরা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অনেকে পড়বে, তাদের কিন্তু এই সাবজেক্টের এই ব্যালেন্স ইলেকট্রন এগুলো দরকার আবারও। তখন যেন আর এদিক ওদিক দৌড়াদৌড়ি না করতে হয়, কপিটা থাকলে কি হয় খুব কুইকলি তুমি রিভিশন করে নিতে পারবে টপিকগুলো। একদম 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 একদম। ওদের রাখতেই হবে খাতা, সবগুলো আলাদা বানাবে, নাহলে কিন্তু সব ঘেটে ঘ হয়ে যাবে। এত ক্লাস হবে এরপরে আর কিছু খুঁজে পাবে না। ঠিক আছে। এবছর এবার এই যে কালকের যে ম্যারাথন, কালকের ম্যারাথনে ওই সায়ন্তনীর খাতা শেষ হয়ে গেছে একটা। 10 ঘন্টা ক্লাস খাতা ছিল। শেষ, হ্যাঁ, 10 ঘন্টার ক্লাসে খাতা শেষ। তো ওটাই আর কি, খাতা ইয়ে করতে হবে। ঠিক আছে প্রীতম, চলো আমি পড়াই। হ্যাঁ, পড়া পড়া পড়া। হ্যাঁ, দেখো তাহলে আমি কি বললাম যে সোডিয়াম আর কপারের মধ্যে আমাদেরকে গুড কন্ডাক্টর চুজ করতে হবে, তাই না? তাহলে সোডিয়ামের 3 নম্বর কক্ষপথে একটা তোমার ভ্যালেন্স ইলেকট্রন থাকে, আর কপারের 4 নম্বর কক্ষপথে একটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি জানি? যে আউটার অরবিট ইলেকট্রন, আউটার অরবিট বলে নয়, ইলেকট্রন কি করে, যে কোনো অ্যাটমের নিউক্লিয়াসের দিকে অ্যাট্রাক্টেড হয়, বা আমরা এইভাবে উল্টোভাবে বলতে পারি, নিউক্লিয়াস কি করে প্রত্যেকটা তোমার ইলেকট্রনকে নিজের কেন্দ্রের দিকে অ্যাট্রাক্ট করে। ওকে, তাহলে এই যে আউটার অরবিট ইলেকট্রন, এর অ্যাট্রাকশন ফোর্স যা হবে এটার অনেকটাই কম হবে। কেন বলো তো? এর ডিস্টেন্স বেশি না? এর 4 নম্বর কক্ষপথে আছে আর এ 3 নম্বর কক্ষপথে আছে। এবার এর ডিস্টেন্স বেশি, তাহলে অ্যাট্রাকশন ফোর্স কম, এর ডিস্টেন্স কম, অ্যাট্রাকশন ফোর্স বেশি। এবার আমরা কি পড়ছি? কারেন্ট পড়ছি। তাহলে কারেন্ট যদি পড়ছি, তার মানে ইলেকট্রনকে মুভ করাতে হবে। তাহলে ইলেকট্রনকে যদি মুভ করাতে হয়, বাইরে থেকে কোনো ফোর্স না দিলে ইলেকট্রন তো আপনি মুভ করবে না, এক্সটার্নাল ফোর্স দরকার। তাহলে এই যে এক্সটার্নাল ফোর্স কোথায় বেশি লাগবে বলো তো এই দুটোর মধ্যে? সোডিয়াম। একদম। কেন সোডিয়ামে বেশি লাগছে কেন? কারণ সোডিয়াম একটা নিউক্লিয়াসের কাছে। একদম, সোডিয়াম এটা নিউক্লিয়াসের কাছে আছে, অ্যাট্রাকশন ফোর্স এখানে অনেক বেশি। তাহলে অ্যাট্রাকশন ফোর্স বেশি হলে এইখানে আমাদের ফোর্সটা বেশি দিতে হবে এটাকে ভাঙার জন্য, এখানে কম দিতে হবে। তাহলে ভালো করে ভাবো তো, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছো, যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টটাকে ফ্লো করানোর জন্য যে ফোর্সটা তুমি দিচ্ছ, ফোর্স অ্যাকচুয়ালি এখানে ভোল্টেজ, সেটা যত কম লাগবে তত ভালো তো নাকি? হ্যাঁ, আমরা যে কোনো কাজের ক্ষেত্রেই যত কম ফোর্সে বেশি আউটপুট পাবো সেটা হচ্ছে এফিশিয়েন্ট সিস্টেম। তাহলে এইখানেও কিন্তু আমাদের ফোর্সটা অ্যাজ কম্পেয়ার অনেক কম লাগছে বলে কপার ইজ আ গুড কন্ডাক্টর রাদার দ্যান সোডিয়াম মেটাল। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের একটা সিম্পল ছোট্ট কনসেপ্ট। এখান থেকে তাহলে আমরা কি বুঝলাম? কন্ডাক্টর কি, কন্ডাক্টর এক্সাম্পল, এবং আমাদেরকে কোথায় বেশি ফোর্স দিতে হবে কোথায় কম, গুড কন্ডাক্টর ব্যাড কন্ডাক্টর। দেন আমরা চলে আসছি হচ্ছে, যদি ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি হয়, তাহলে কি হবে? ইনসুলেটর অথবা নন মেটাল, তাই তো? ইনসুলেটর অথবা নন মেটাল।
দেখো এখানে কিন্তু আমি কোথাও বলছি না যে এটা নন মেটাল মানে এটা গ্যাস হবে বা লিকুইড হবে, যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে, কিন্তু এটা কোনো রকম মেটাল হবে না, এটা মেটাল হবে না। ওকে, তাহলে এক্সাম্পল কি হবে এটার? ম্যাগনেসিয়াম হতে পারে 12, ও সরি সরি ভুল হলো, ম্যাগনেসিয়াম কেন বলছি, ফসফরাস হতে পারে 15, তোমার এটা হচ্ছে 2, 10 আর হচ্ছে 5, তাই না? তাহলে বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4-এর বেশি। তারপরে আমাদের নিয়ন হতে পারে, নিয়ন একটা গ্যাস, 10। ফসফরাসের ওখানে 2, 8 তারপর 5 হবে মনে হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাই আমার ভুল হয়ে গেল, দাঁড়া, 2, 8 হবে, ঠিক 2, 8। তাহলে এইখানে দেখো 2, 8, 5 বাইরের কক্ষপথে 5টা, এখানে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এরা সবাই কি ইনসুলেটর, 4-এর বেশি আছে। নেক্সট হচ্ছে যদি ইলেকট্রন সংখ্যা 4-এর সমান হয় তখন সেটাকে কি বলবো বলো? সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের নাম শুনেছো সবাই? সেমিকন্ডাক্টর দিয়ে কি তৈরি হয়? ইলেকট্রনিক্স ডিভাইস, তাই না? একদম একদম, আইসি তৈরি হয়, ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি হয়, তাই তো। তো যদি আউটার অরবিটে ইলেকট্রন সংখ্যা 4-এর সমান হয়, দ্যাট ইজ কল্ড আ সেমিকন্ডাক্টর। এক্সাম্পল কি হবে? সিলিকন, যার অ্যাটমিক নাম্বার 14, 2, 8, 4। জার্মেনিয়াম 32, 2, 8, 18, 4। দেখো ভালো করে, 18 আর 10-এ 28 আর 4-এ 32। আর কি কার্বন, তাই না? এবার কার্বনের মধ্যে এক্সেপশন থাকে, কেন বলো তো? কার্বনের এক্সেপশন দেখো, গ্রাফাইট কার্বন থেকে আসছে, আবার হিরেও কিন্তু কার্বন থেকে আসছে, বাট গ্রাফাইট কিন্তু নন মেটাল, বাট তড়িতে সুপরিবাহী। আবার মানে ওর মধ্যে দিয়ে ওই পেন্সিল দিয়ে কোনোদিনও খুঁচিয়েছো প্লাগ পয়েন্টে? করেছো? হ্যাঁ, পেন্সিল দিয়ে কিন্তু করো না, কারণ গ্রাফাইট কিন্তু গুড কন্ডাক্টর, ঠিক আছে। আবার তোমার কার্বন থেকেই আমাদের কি আসছে? হিরে। হিরে কিন্তু আবার কাঠের ইয়ে থাকে, তো এবার পেছনটা অনেকে কামড়ে কামড়ে ইয়ে করে ফেলে, বাচ্চারা ভালো এমনি, বা কেউ আবার দেখবে ছোটবেলায় কি করতাম আমরা, সামনেও ছুলে দিতাম, পেছনে ছুলে দিতাম, হ্যাঁ, দিয়ে ওটা এভাবে টেস্টারের মতো আবার টেস্ট করলেই ব্যাস। হ্যাঁ, নর্মাল কিছু হবে না, নর্মাল কিছু হবে না, কারণ ওটা তো পুরো ইয়ে করাই থাকে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার সেমিকন্ডাক্টর কাকে বলে? হোয়াট ইজ সেমিকন্ডাক্টর? তাহলে লেখো একটা ছোট্ট ডেফিনেশন, এগুলো আমরা আবার পড়বো। Semiconductor is a substance which have a resistivity in between conductor and insulator. So what is semiconductor? Semiconductor is a substance which have a resistivity, রোধাঙ্ক বাংলায়, in between conductor and insulator। তার মানে যার কারেন্ট ফ্লোকে বাধা দেওয়ার ক্ষমতা কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি, সেটাকে আমরা কি বলছি? সেমিকন্ডাক্টর। ওকে, এক্সাম্পল হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, কার্বন। তো এই হচ্ছে আমাদের একটা ছোট্ট আইডিয়া অ্যাবাউট দ্য ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার দেখে আমরা বলে দিতে পারবো কোনটা কন্ডাক্টর, কোনটা ইনসুলেটর, কোনটা সেমিকন্ডাক্টর। আর একটা ছোট্ট জিনিস বলে তারপর আমরা কারেন্টে আবার ফিরে আসব। চলো, সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন। কেউ বলো বলো তো কেউ, যে ফ্রি ইলেকট্রন আর ভ্যালেন্স ইলেকট্রন কি এক জিনিস?
বলো ফ্রি ইলেকট্রন আর ভ্যালেন্স ইলেকট্রন কি সেম? না, আলাদা কি আছে? কিছুটা ঠিক আছে, কিছুটা ঠিক আছে। দেখো ফ্রি, দেখো বাংলায় একটা মুক্ত ইলেকট্রন আর একটা যোজ্যতা ইলেকট্রন, তাই তো? তো হোয়াট ইজ ফ্রি ইলেকট্রন? ফ্রি ইলেকট্রন হচ্ছে বাইরের কক্ষপথে ইলেকট্রন নাম্বার, ভালো করে বোঝো, বাইরের কক্ষপথে ইলেকট্রন নাম্বার যত কম হবে না, তত তার মানে ফ্রি হওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে। লাইক আমরা যদি এই জায়গাটায় চলে আসি, এইখানে যত ইলেকট্রন সংখ্যা কমছে সে তত ভালো গুড কন্ডাক্টর। বাইরে যদি 3টে ইলেকট্রন থাকে, সেটাকে ফোর্স দিয়ে মুভ করানো বেশি ইজি না একটা থাকলে? একটা থাকলে যত কম থাকবে তত কম ফোর্স লাগবে আমার। তার মানে যত কম ইলেকট্রন আউটার অরবিটে থাকবে সেটা তত ভালো গুড কন্ডাক্টর। তো সেরকমই ফ্রি ইলেকট্রন হচ্ছে, ডেফিনেশনটা যদি লিখি, দোজ ভ্যালেন্স ইলেকট্রনস, লেখো those valence electron which are very loosely attached to the nucleus of an atom are called free electron। তার মানে দোজ ভ্যালেন্স ইলেকট্রন, যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো লুজলি অ্যাটাচ থাকে টু দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস মানে ওই যেটা ভেতরে থাকে, হ্যাঁ, ওটার সঙ্গে লুজলি অ্যাটাচ থাকে, তাদেরকেই আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন, আর সরি ফ্রি ইলেকট্রন। তাহলে ফ্রি ইলেকট্রন কি? দোজ ভ্যালেন্স ইলেকট্রন হুইচ আর ভেরি লুজলি অ্যাটাচ টু দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম আর কল্ড ফ্রি ইলেকট্রন। এবার ফ্রি ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন মানে ভালো তফাৎটা বুঝে নাও। বাইরে কক্ষপথে যাই ইলেকট্রন থাক সবাই ভ্যালেন্স ইলেকট্রন, কিন্তু যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সঙ্গে লুজলি অ্যাটাচ, মানে খুব অল্প ফোর্স দিলেই ও ইজিলি মুভ করে যাবে, সেই ধরনের ইলেকট্রনগুলোকে আমরা বলবো ফ্রি ইলেকট্রন। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি অল ফ্রি ইলেকট্রনস আর ভ্যালেন্স ইলেকট্রনস, বাট অল ভ্যালেন্স ইলেকট্রন নট আ ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, সমস্ত ফ্রি ইলেকট্রনই কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন হতে পারে, মানে হবেই, মাস্ট, কিন্তু সমস্ত ভ্যালেন্স ইলেকট্রন কোনোদিনও ফ্রি ইলেকট্রন নয়। কারণ ফ্রি ইলেকট্রন হওয়ার জন্য নিউক্লিয়াস এবং ইলেকট্রনের বন্ডিংটা খুব লুজ হতে হবে, তবেই সেটাকে মুভ করানো যাবে। ওকে ওকে, চলো নেক্সট এবার আমরা কারেন্টকে বুঝবো ভালো করে। এবার দেখো ভালো করে, তাহলে তোমরা কি জানো বলো তো? দুটো পজিটিভ চার্জ কোনোদিনও অ্যাট্রাক্ট করবে নিজেদেরকে? করবে না, তাই তো? তার মানে পজিটিভ নেগেটিভ থাকলে অ্যাট্রাকশন হবে। আমরা যেমন বাংলায় যেটা বলি যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, তাই তো? তো লাইক দ্যাট, এইভাবেই আমি ধরো এইখানে আমি এই এক্সাম্পলটা দিয়ে সবসময় সবাইকে বোঝাই, খুব ভালো একটা এক্সাম্পল। ই মাইনাস মানে এটা ইলেকট্রন নিয়েছি আমি, তাহলে 4টে চেয়ার আছে, 4টে চেয়ারে 4জন ইলেকট্রন বসে আছে, ওরা এখানে মুভি দেখতে গেছে, এটা একটা সিনেমা স্ক্রিন, ঠিক আছে? তাহলে ইলেকট্রন কি করছে? মুভি দেখতে গেছে। এবার এরা সবাই তো কি নেগেটিভ চার্জ, তাহলে একে অন্যের ঘাড়ে চাপার কোনো ব্যাপার নেই, সবাই নিজের মতো বসে আছে। এবার আমি যদি এখানে কিছু সংখ্যক পজিটিভ চার্জকে নিয়ে চলে আসি, তাহলে কি হবে? হ্যাঁ, ইলেকট্রনগুলো এই পজিটিভ চার্জের দিকে মুভ করবে না? এ ঠান্ডা লাগছে নাকি? খুব ঠান্ডা লাগছে, তো বলবে তো।
আর পারলে একটু এগিয়ে আসতে পারো যদি খুব সমস্যা। হ্যাঁ ওইখানেই লাগে বেশি একদম। এখনো লাগছে খুব? একটু একটু কমালাম আমি, দাঁড়াও বাবু স্পিডটা কমিয়ে দিই, দাঁড়াও। তোমারও ঠান্ডা লাগছে? ঠিক আছে, লো করে দিলাম স্পিডটা, হ্যাঁ একদম মিডিয়াম থাকবে। চলো দেখো, তাহলে এইখানে আমি কি করেছি, কিছু সংখ্যক ইলেকট্রন ধরো চেয়ারে বসে আছে। এবার আমি কি করলাম, এইখানে কিছু সংখ্যক পজিটিভ চার্জকে ছেড়ে দিলাম। তাহলে যখনই আমি এখানে পজিটিভ চার্জ ছেড়ে দেবো তাহলে কি হবে, ইলেকট্রনগুলো কি করবে, পজিটিভ চার্জের দিকে মুভ করবে না? একদম। তাহলে ইলেকট্রনগুলো সব পজিটিভ চার্জের দিকে মুভ করবে। তাহলে যখনই ইলেকট্রনগুলো পজিটিভ চার্জের দিকে মুভ করবে তাহলে রেজাল্টেন্ট ডাইরেকশন অফ ইলেকট্রন কোনটা, এটা, দিস ইজ আ রেজাল্টেন্ট ডাইরেকশন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ইলেকট্রন ডাইরেকশন, মানে এটা ইলেকট্রনের ফ্লো বলতে পারি, ডাইরেকশন না লিখে ফ্লো লিখি। এইদিকে আমাদের ইলেকট্রনগুলো ফ্লো করছে সব। এবার ভালো করে বোঝো, সবার আগে কোন ইলেকট্রনটা পজিটিভ চার্জের দিকে যাবে, যেটা ফার্স্টে আছে একদম, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে সবার প্রথমে কার চেয়ারটা খালি হলো, এই চেয়ারটা প্রথমে খালি হলো, তারপরে এটা খালি হলো, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এই চেয়ার যে খালি হয়ে যাচ্ছে তার ডাইরেকশন কি, এটা ভালো করে মন দিয়ে শোনো। যখন পজিটিভ চার্জ দিলে সবার প্রথমে এই ইলেকট্রনটা উঠে চলে গেল, তারপরে এই ইলেকট্রনটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে ডাইরেকশন অফ ইলেকট্রন কোনটা, এটা। এবার এই চেয়ারগুলো যে খালি হচ্ছে, প্রথমে এই চেয়ারটা খালি হলো, তারপরে এটা খালি হলো, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এই যে চেয়ারগুলো খালি হচ্ছে তার ডাইরেকশন উল্টো দিকে। তাহলে এইটা যদি ফ্লো অফ ইলেকট্রন হয় তাহলে এটা কি বলো, বুঝতে পারলে, ফ্লো অফ কারেন্ট। তাহলে অ্যাকচুয়ালি দ্য ডাইরেকশন অফ কারেন্ট কিন্তু এটা। তাহলে আমরা একটা কথা মিস করে গেছি প্রথমে ডেফিনেশনে, তোমরা সবাই মিস করেছো, সেটা হচ্ছে কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন, এবং ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্ট তার উল্টো দিকে ফ্লো করে, তাই তো। এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস, এইভাবেই কারেন্ট ফ্লো করে। এবার এই জিনিসটা যদি আমি একটা কন্ডাক্টরের মধ্যে বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা সার্কিটে কিভাবে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। দেখো, ধরো এটা একটা কপার কন্ডাক্টর, ধরো এটা একটা কপার কন্ডাক্টর। তাহলে এখানে কিছু তার আছে, এখানে কিছু এখানে কিছু অ্যাটম আছে, প্রত্যেকটা অ্যাটমে একটা করে ফ্রি ইলেকট্রন আছে, প্রত্যেকটা অ্যাটমে একটা করে ফ্রি ইলেকট্রন আছে। এবার এই যে ফ্রি ইলেকট্রনগুলো, এই ফ্রি ইলেকট্রনগুলো কখন মুভ করবে, ধরো এটা একটা কপারের তার, কপার কন্ডাক্টর, আমি হাতে এইভাবে রেখে দিলে তো কারেন্ট ফ্লো করবে না কোনোদিনই। তাহলে আমাকে কি করতে হবে, এটার সঙ্গে একটা ব্যাটারি কানেক্ট করতে হবে। তাহলে কপারের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন থাকে, একটা, এই যে একটা করে দেখিয়েছি আমি। একটা কপার কন্ডাক্টর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ আ কপার কন্ডাক্টর। তাহলে এখানে কি আছে, কোটি কোটি কপারের অ্যাটম আছে, প্রত্যেকটা অ্যাটমের বাইরে একটা করে কি আছে, এরকম ভ্যালেন্স ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন আছে। তাহলে এই প্রত্যেকটা ফ্রি ইলেকট্রনকে আমি এখানে দেখিয়েছি, ঠিক আছে। এবার এই ইলেকট্রনগুলোকে মুভ করার জন্য এখানে আমার কি করতে হবে, ব্যাটারিতে একটা পজিটিভ আর একটা নেগেটিভ টার্মিনাল। এবার এই পজিটিভটা কি করবে, প্রত্যেকটা ইলেকট্রনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, করবে কিনা বলো তো। নর্মাল কন্ডিশনে তারটা ছিল, কিচ্ছু হয়নি। যখনই আমি ব্যাটারি কানেক্ট করলাম সঙ্গে সঙ্গে এই পজিটিভ চার্জ কি করছে, ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে। আর যখনই ইলেকট্রনগুলো এই দিকে অ্যাট্রাকশন হবে তখনই কারেন্ট কি হবে, তার উল্টো দিকে ফ্লো করতে শুরু করবে, ঠিক কি না। কারণ এই যে এখানেও সিট খালি হচ্ছে, প্রথমে এই চেয়ারটা খালি হলো, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে তো চলছে। তাহলে এইভাবে একটা সার্কেলিক ওয়েতে ইলেকট্রন কি করবে, ঘুরতেই থাকবে। কার জন্য ঘুরছে, ডিউ টু দা ব্যাটারি অর ভোল্টেজ, তাই তো। এই ব্যাটারিটা না দিলে এই ইলেকট্রনটাকেও অ্যাট্রাক্ট করতো না,
এখানকার ইলেকট্রনগুলোকে, আর ইলেকট্রনগুলোকে যদি অ্যাট্রাক্ট না করতো তাহলে এই উল্টো দিকে কারেন্ট ফ্লো হতো না। বোঝা গেছে ব্যাপারটা? সো দিস ইজ দ্য ফ্লো অফ কারেন্ট। এই জন্য আমরা সবসময় যখনই সার্কিট আঁকি, এইভাবে আমরা যখন সার্কিট আঁকছি, এইভাবে কারেন্ট ডাইরেকশন দেখাই না, পজিটিভ টু নেগেটিভ, তাই তো? তো কোনোদিনও মনে হয়নি স্যার পজিটিভ থেকেই কেন কারেন্ট ফ্লো করে, নেগেটিভ থেকে উল্টো দিকে কেন করে না? তার কারণ এই পজিটিভ চার্জ কি করছে, ইলেকট্রনগুলো এই যে কন্ডাক্টরের মধ্যে তো কোটি কোটি ইলেকট্রন আছে, তাহলে এদেরকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে। আর যখন ইলেকট্রনগুলো এই ডাইরেকশনে আসছে তাহলে কারেন্ট কোন দিকে যাবে, তার উল্টো দিকে। ব্যাস এটাই তো সিম্পল জিনিস। ওকে, ঠিক। বলো, কারো কোনো ডাউট এই পর্যন্ত অনলাইনে যারা আছো? নেই তো, ডাউট নেই তো কারো? না একবারে বুঝে যাচ্ছ, এটা বিশাল ব্যাপার। চলো চলো দেখো, এই কারেন্টকে আমরা আই দিয়ে লিখছি, আই ইকুয়ালস টু কিউ বাই টি। ওকে, তাহলে এটা ইউনিট কি, চার্জের ইউনিট কুলাম, আর এটা সেকেন্ড, তাই তো? তাহলে কুলাম পার সেকেন্ড, তাহলে কারেন্টের ইউনিট কি, কুলাম পার সেকেন্ড। অথবা আর কি বলি আমরা কারেন্টের ইউনিট, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, একদম। মানে অ্যাম্পিয়ারও হতে পারে বা কুলম পার সেকেন্ডও হতে পারে, ঠিক আছে? তাহলে এইটার মানে কি, এটার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে চার্জের ফ্লো। ওকে, দ্য ফ্লো অফ চার্জ উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে চার্জ ফ্লোকেই আমরা কি বলছি, কারেন্ট বলে থাকছি। ঠিক, ওকে। চলো এবার আমরা নেক্সট পার্টে চলে আসছি, সেটা হচ্ছে স্যার অপারেটর কি বলেছিলেন? এটা চার্জ, কিউ, কিউ ফর চার্জ, আর ওর ইউনিট কি, কুলাম, সিইউ, কুলাম লিখেছি আমি, আর টি এটা সেকেন্ড, কুলাম পার সেকেন্ড। বুঝতে না পারলে নিজের মতো করে লিখে রাখো, হ্যাঁ? ওকে, এবার এই তোমরা বলো তো কারেন্ট কত, কারেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি অর স্কেলার কোয়ান্টিটি, টেল মি। স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি, ওকে। কেন গো? ভ্যালু আছে কিন্তু ডিরেকশন নেই, তাই। কেন ডিরেকশন নেই দেখো তো। ধরো এটা 20 ভোল্ট আর এখানে 5 ওহম আছে, কত কারেন্ট ফ্লো করবে? 20 ভোল্ট, তাহলে ওহমস ল কি গো, ভি ইকুয়ালস টু আই আর, কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, মানে ভোল্টেজ 20 আর কত 5 দেয়া আছে, 4 অ্যাম্পিয়ার। ডাইরেকশন ভ্যালু দুটোই তো আছে, দেখো ডাইরেকশন নেই, আছে তো, ভ্যালুও আছে 4 অ্যাম্পিয়ার। এবার ঠিক আছে তো এসিটা? হ্যাঁ ঠিক আছে, বলো তাহলে ভ্যালু আর ডাইরেকশন দুটোই তো আছে এখানে, দেখো 4 অ্যাম্পিয়ার এবং ডাইরেকশনও দিয়ে দিয়েছি, তাহলে কেন এটা স্কেলার কোয়ান্টিটি? যে স্কেলার বলেছো ঠিক বলেছো, কিন্তু যুক্তিটা ভুল হলো। কি হবে বাকিরা, বাকিরা বলো বলো, এগুলো সব ভুলে গেছে বলো। হ্যাঁ একদম একদম, কারেন্ট কি হয় দেখো, কারেন্ট স্কেলার কোয়ান্টিটি ঠিক বলেছো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এইখানে আনসারটা দেয়াই আছে, দেখো ভালো করে, এটা কি কোয়ান্টিটি, চার্জ কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। এই ফিজিক্সে এগুলো ভালো করে পড়বে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, ঠিক আছে? এইসব ভুলে গেলে কিন্তু খুব চাপ হবে, আর এগুলো আমার পার্ট নয়, ফিজিক্সে আছে তো না তোমাদের ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট? হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসগুলো ভালো করে পড়বে কিন্তু। তো এটা আমাদের কি স্কেলার কোয়ান্টিটি, এটাও স্কেলার কোয়ান্টিটি। দুটো স্কেলারের রেশিও কোনোদিনও ভেক্টর হবে, হবে না। তাহলে দুটো স্কেলার কোয়ান্টিটি রেশিও অলওয়েজ কি হবে, স্কেলার কোয়ান্টিটি। তাহলে এইটা একটা যুক্তি। সেকেন্ড যুক্তি,
ধরো এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখান থেকে 3 অ্যাম্পিয়ার, তাহলে এখানে কত যাবে? 5 অ্যাম্পিয়ার, তাই তো? ভেক্টরে কি আমরা 3 + 2 5 হয় এরকম করে যোগ করি? ভেক্টর যোগ, ভেক্টর সামেশন এরকম হয় কি? না স্যার। ক্যাপ ট্যাপ লাগাতে হয় অনেক কিছু, নাকি? অনেক অনেক কিছু এক্সট্রা, আরো অনেক কিছু করতে হয়। তাহলে ব্যাপারটা বোঝো, কি বুঝলাম আমরা? কারেন্ট ভেক্টর সামেশনকে মেনে চলে না। কারেন্ট কি করে না? ভেক্টর সামেশনকে মেনে চলে না। সো দ্যাটস ওয়াই কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ওকে, তাহলে এই দুটো যুক্তি কারেন্টকে স্কেলার কোয়ান্টিটি বানিয়ে দিচ্ছে। চলো নেক্সট, এবার টাইপ অফ ইলেকট্রিক কারেন্টে আসবো আমরা। বলো, কারো যদি কোনো কোশ্চেন থাকে আপ টু নাও, এনিওয়ান এনি কোশ্চেন, টেল মি। টাইপ অফ ইলেকট্রিক কারেন্ট। কত ধরনের ইলেকট্রিক কারেন্ট আছে বলো দেখি? সবাই জানে এসি ডিসি, তাই তো? আরেকটা আছে দেখো, ফার্স্ট হচ্ছে ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, দু নম্বর হচ্ছে ভ্যারিং কারেন্ট। স্পেলিংটা আর ওয়াইআইএনজি ঠিকই আছে। ভ্যারিং কারেন্ট। 3 নম্বর হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ওকে, এবার এই ভ্যারিং কারেন্ট কি জিনিস আসছে? ডিসি তো সবাই জানো, এইটা ধরো আমাদের টাইম, আর এটা ধরো ম্যাগনিটিউড। এবার কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে, আমি ওয়েভফর্মটা জাস্ট ড্রয়িং করছি, ঠিক আছে? এবার এই জায়গাটায় আমরা কি দেখতে পাচ্ছি যে স্যার, ধরো এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে সময় যখন জিরো, এটা তো জিরো অ্যাক্সিস মানে 0 পয়েন্ট, এখানে সময় জিরো, কারেন্টও এখানে 10 অ্যাম্পিয়ার আছে। সময় যত বাড়ছে দেখো 10 অ্যাম্পিয়ার কিন্তু কনস্ট্যান্ট, এটা বাড়ছে না। টাইম কিন্তু বেড়েই চলেছে, টাইম তো কারোর জন্য ওয়েট করবে না। টাইম যত বাড়ছে, the amount of current is fixed, that is called a DC, ডাইরেক্ট কারেন্ট, যেখানে মানে আমাদের আউটপুট ভ্যালুটা কনস্ট্যান্ট। ভ্যারিং কারেন্ট মানে যেটা সময়ের সঙ্গে ভ্যারি করছে। যেটা কি সময়ের সঙ্গে ভ্যারি করছে। কি করে ভ্যারি করছে দেখো ভালো করে, এটা কিন্তু এসি নয়, এটা ভ্যারিং কারেন্ট, দিস ইজ আউটপুট অফ রেকটিফায়ার। এটাকে আমরা পালসেটিং ডিসিও বলে থাকি। দেখো এদিকে, পালসেটিং ডিসিও বলে থাকি। কেন? ভালো করে বুঝবে। এই জায়গাটা, এটা 0, এটা পাই, এটা 2 পাই, এটা 3 পাই, তাহলে 0 to পাই কারেন্টের ভ্যালু কি এখানে ফিক্সড আছে না বাড়ছে কমছে? এইটুকু জায়গায় দেখো কারেন্টের ভ্যালু কখনো বাড়ছে, ম্যাক্সিমাম হলো, আবার কখনো কমে যাচ্ছে, মিনিমাম 0 হয়ে গেল, ঠিক আছে? এই যে আপ ডাউন হচ্ছে। আর অল্টারনেটিং কারেন্ট কি স্যার? এখানে দুটো ঘটনা একসাথে ঘটছে, ভালো করে বুঝবে। 0 থেকে পাই, ধরো এটা ক্লকওয়াইজ মুভ করছে, 0 থেকে পাই এটা ক্লকওয়াইজ মুভ করছে এবং কখনো বাড়ছে কখনো কমছে। পাই থেকে 2 পাই এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে, কখনো নেগেটিভে বাড়ছে আবার কখনো আবার 0 হয়ে যাচ্ছে। এটা তো 0 অ্যাক্সিস, দ্য টাইম। তাহলে ক্লকওয়াইজ এইখানে শুধু কি হচ্ছে? বাড়ছে কমছে, আর এখানে বাড়ছে কমছে প্লাস নেগেটিভ পজিটিভ দুটোই হচ্ছে, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই হচ্ছে। তাহলে এইখানে আমাদের এটা কনস্ট্যান্ট,
ক্লকওয়াইজ হলেও কনস্ট্যান্ট, অ্যান্টি ক্লকওয়াইজ হলেও এটা কনস্ট্যান্ট। এইটা ভ্যারি করছে টাইমের সঙ্গে, আর এখানে ভ্যারিও করছে, অল্টারনেটও করছে। দ্যাটস ওয়াই দিস ইজ আ অল্টারনেটিং কারেন্ট, কারণ এখানে অল্টারনেটিংও হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে। ঠিক তো? বলো, কারো কোথাও সমস্যা এই পর্যন্ত? বলুন না। ভ্যারিং কারেন্টটা হচ্ছে পালসেটিং ডিসি বলা হয়, ঠিক আছে? এটার আরেকটা নাম পালসেটিং ডিসি। এখানে কি হচ্ছে, এটা এরকম হচ্ছে, এটা কি হচ্ছে 0 থেকে পাই, শুধু এটা শুধু ক্লকওয়াইজ মুভমেন্ট আছে, শুধু ক্লকওয়াইজ। কিন্তু এখানে কি হচ্ছে ব্যাপারটা, 0 থেকে পাই পর্যন্ত কখনো বাড়ছে ব্যাপারটা, দেখো আস্তে 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 বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এখানে গুলো ম্যাক্সিমাম হলো, আবার আস্তে 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 কমছে। তার মানে এখানে দুটো ঘটনা একসাথে ঘটছে না, কখনো বাড়ছে কখনো কমছে, কখনো বাড়ছে কখনো কমছে। কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কি এখানে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কোথাও, বলো? নেগেটিভ আছে কি? না। নেই। এটাই ডিফারেন্স, এটার আর এটার মধ্যে ডিফারেন্স এটাই। এখানেও বাড়ছে কমছে, এখানেও বাড়ছে কমছে, বাট এখানে অনলি ক্লকওয়াইজ, এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, চলো এবার আমরা আসছি পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল। লেখো, the capacity of a charged body the capacity of a charged body to do work is called its electric potential. ওকে, তো হোয়াট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল? দ্য ক্যাপাসিটি অফ এ চার্জ বডি, একটা চার্জ বডির যে ক্যাপাসিটি থাকে, ক্যাপাসিটি অফ এ চার্জ বডি টু ডু ওয়ার্ক, একটা কাজ করার, ইজ কল্ড আ ইলেকট্রিক পোটেনশিয়াল। অ্যাকচুয়ালি এই ইলেকট্রিক পোটেনশিয়ালটাই অ্যাকচুয়ালি ভোল্টেজ ওয়ান টাইপ, মানে এটাই ভোল্টেজ। ওকে, তাহলে কারো কোনো আইডিয়া আছে ভোল্টেজ সম্বন্ধে? এই পোটেনশিয়াল মানেই ভোল্টেজ। হোয়াট ইজ ভোল্টেজ বলো? ভোল্টেজ কি? ভোল্টেজ ওয়ান টাইপ অফ ফোর্স, ঠিক আছে? এগুলো এতটাও বেসিক্স অনেক ছেলে আমি পড়িয়েছি, কেউ জানে না। এই বেসিক্সগুলো ইঞ্জিনিয়ারিং পাস হয়ে যায়, বাট এই বেসিক্সগুলো আর পড়া হয় না, ঠিক আছে? যাই হোক, এগুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বেসিক্স ক্লিয়ার থাকলে তবেই একটা এক্সাম ভালো করে দেয়া যায়। দেখো, ভোল্টেজ হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স, আর কিচ্ছু না, যেটা কি করে, কারেন্ট ফ্লো করতে সাহায্য করে, আর কিছুই না। তাহলে কারেন্ট ফ্লো করতে হেল্প করে মানে, ভালো করে দেখো, আমরা যখন এটা ডিসকাশন করছিলাম এই জায়গাটায়, এইখানে এই যে ব্যাটারিটা কি করছিল, ইলেকট্রনগুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছিল। ইলেকট্রন কি নিজে মুভ করছিল? ইলেকট্রন কিন্তু নিজে মুভ করেনি, ইলেকট্রন নিজে মুভ করেনি। কি করছে এই ব্যাটারি, কি করছে, ইলেকট্রনকে এদের দিকে অ্যাট্রাক্ট করাচ্ছে। তাহলে এইখানে এনার্জি লসটা কার হচ্ছে, ইলেকট্রনের না ব্যাটারির? ব্যাটারির এনার্জি লস হচ্ছে, তাই না? একদম। তো আমরা যে বাড়িতে বলি, ধরো বাড়িতে তোমাকে মা বললো, আরে তুই এই যে লাইট অফ না করে বাইরে বেরিয়ে যাচ্ছিস, বেকার তো কারেন্ট পড়ছে। অ্যাকচুয়ালি কারেন্ট কি পড়ে, ভালো করে ভাবো ব্যাপারটা। তাহলে লসটা কার হয়? কারেন্টের হয় না, কিন্তু ভোল্টেজের হয়, তাই না? কারেন্ট যদি পুড়ে যেত তাহলে ইলেকট্রনই তো পুড়ে যেত, ইলেকট্রন পুড়লে অ্যাটম, অ্যাটম পুড়লে কন্ডাক্টর পুড়ে যাবে।
তাহলে এনার্জি লস কার হচ্ছে? ভোল্টেজের। ঠিক আছে, ধরো সাপোজ এটা তুমি, এটা তোমার বন্ধু, তুমি ওকে ঠেলে নিয়ে যাচ্ছ, তাহলে কার এনার্জি লস হবে? তুমি ওকে ঠেলছো, না, তোমার এনার্জি লস হবে, তাই না? সেরকমই ভোল্টেজ কি করছে? ইলেকট্রনকে ঠেলে নিয়ে যাচ্ছে। তার মানে কোনো একটা সার্কিটে টোটাল ইলেকট্রন কিন্তু কনস্ট্যান্ট। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ, এখানে টোটাল ইলেকট্রন কিন্তু কনস্ট্যান্ট। এই ইলেকট্রনটাকে এই সার্কিটের মধ্যে কে মুভ করাচ্ছে? এই ব্যাটারিটা। এই ব্যাটারিটার যখন চার্জ শেষ হয়ে যাবে বা এনার্জি শেষ হয়ে যাবে, আর ইলেকট্রন মুভ করবে না, এখানকার লাইটটাও জ্বলবে না। বুঝতে পেরেছো? সিম্পল ভাবে বুঝতে হবে জিনিসগুলো। তাহলে সেরকমই ভোল্টেজ ওয়ান টাইপ অফ ফোর্স। এই ভোল্টেজকে আমরা দুরকম ভাবে ডিফাইন করি, একটা পোটেনশিয়াল ডিফারেন্স আর একটা উল্টো লিখে দিলাম, ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, এটা পোটেনশিয়াল ডিফারেন্স আর এটা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এই পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ, দেখো ইএমএফ হচ্ছে বলতে পারো ওয়ান টাইপ অফ স্টোর এনার্জি। ধরো এটা আমার একটা ব্যাটারি আছে, এবার এই ব্যাটারি ধরো তুমি বাজার থেকে কিনে আনলে, কিনে এনে বাড়িতে রেখে দিলে, তার মানে কি এর মধ্যে এনার্জি নেই? এরকম কোনো ব্যাপার? নতুন ব্যাটারি, তার মধ্যে এর মধ্যে কি থাকবে? নতুন ব্যাটারির ভিতরে এনার্জি স্টোর থাকবে, স্টোর থাকবে। এনার্জি স্টোর আছে। তাহলে এই এনার্জিটা আমি যদি ব্যাটারিটাকে বাড়িতে রেখে দিই, ও কি ডিসচার্জ হয়ে যাবে? হবে না তো। তাহলে ডিসচার্জ হওয়ার জন্য কি হতে হবে? ওকে কোনো কিছু একটা লোডের সাথে কানেক্ট করতে হবে, লাইট, ফ্যান, যাই হোক না কেন, তাই তো? তাহলে যখনই আমি এখানে কোনো কিছু লোড কানেক্ট করব, তখন কি হবে? এইখান থেকে এটা ডিসচার্জ হতে শুরু করবে। তাহলে লোডটা আমাদের লাইট হতে পারে, ফ্যান হতে পারে, হোয়াট এভার, এরকম কোনো ব্যাপার নেই, যা ইচ্ছা হতে পারে। তাহলে যখনই আমি ব্যাটারির সঙ্গে কিছু কানেক্ট করব, তখনই এর চার্জটা ডিসচার্জ হবে, ভেতরের যে এনার্জিটা সেটা আস্তে 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 কমতে থাকবে। তাহলে এই জন্য বিফোর কানেক্টিং আ লোড, লোড কানেক্ট করার আগের মুহূর্তে, ভালো করে বুঝো ব্যাপারটা, লোড কানেক্ট করার আগের মুহূর্তে এর মধ্যে কি আছে? স্টোর এনার্জি। এটাকেই আমরা বলছি ইএমএফ। ওকে, তুমি যখন লোড কানেক্ট করোনি, তখন এখানকার যা পোটেনশিয়াল, এখানকার পোটেনশিয়াল সেম। তুমি যখন লোড কানেক্ট করে দিলে, তাহলে এই যে লাইট, ফ্যান, যাই হোক একটা কিছু কানেক্ট করলে, তাহলে এর অ্যাক্রসে কি হবে? লোডের অ্যাক্রসে ভোল্টেজের ড্রপ হয়। কি হয়? লস তো কার হয়? ভোল্টেজের। লস হয় ভোল্টেজের। তাহলে কার ড্রপ হবে? ভোল্টেজের ড্রপ হবে। তাহলে এইখানে যখনই ভোল্টেজ ড্রপ হবে, তখন এই দুটো পয়েন্টের ভোল্টেজ কোনোদিনও সেম হবে না, ভিএ ভিবি। এইখানকার যা ভোল্টেজ এই পয়েন্টের ভোল্টেজের সঙ্গে সমান, এটাও ভিএ, এটা টোটালটা ভিএ। এবার এইখানে ধরো সাপোজ 100 ভোল্ট আছে, এবার এই জায়গাটায় কি হবে? লাইট বা ফ্যানের অ্যাক্রসে ভোল্টেজের তো ড্রপ হবে, ড্রপ হওয়ার পর এখানকার ভোল্টেজ দেখা গেল 10 ভোল্ট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজের মধ্যে ডিফারেন্স আসলো। তাহলে এইটা যদি 10 হয়, এটা আবার এটার সঙ্গে কানেক্টেড, মানে এটাও 10, এটা ভিবি। তাহলে এই যে ভিএ ভিবি, এইখানে ভোল্টেজের পার্থক্য তৈরি হলো কেন বলো তো? লাইট বা ফ্যানটা কানেক্ট করার পরে। তুমি লাইট ফ্যানটাকে সরিয়ে দাও, এখানে কোনো ডিফারেন্স তৈরি হবে না। কেন? তার কারণ এখানে এনার্জিটা স্টোর আছে। এবার এই এনার্জিটা, যে এনার্জিটা স্টোর আছে, এদের মধ্যে ডিফারেন্সটা তখনই তৈরি হচ্ছে যখনই তুমি এখানে লোড কানেক্ট করছো, কারণ লোডের অ্যাক্রসে ভোল্টেজের ড্রপ হচ্ছে। তাহলে কোনো কিছু যদি এখানে কমে যায়, নিশ্চয়ই তারপরে এর ভ্যালুটা বেশি আর হবে না, কমে যাবে। এখানে যা থাকবে আস্তে 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 কমতে কমতে এই জায়গাটায় ভ্যালুটা কি হবে? এর তুলনায় কম হবে না? তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কখন তৈরি হচ্ছে? যখন তুমি এখানে লোড কানেক্ট করছো। তাহলে এইটাই ভোল্টেজকে আমরা দুরকম ভাবে ডিফাইন করি, বিফোর কানেক্টিং আ লোড, আফটার কানেক্টিং আ লোড। তুমি যখন লোড কানেক্ট করোনি, তখন এর মধ্যে এনার্জি, এটাকে ডিফাইন করছো ইএমএফ দিয়ে। যখন তুমি লোড কানেক্ট করে দিয়েছো, তারপরে সেটাকে তুমি ডিফাইন করছো পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে। ওকে,
এই পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা লিখি ওয়ার্ক ডান বাই চার্জ দিয়ে, ডাব্লিউ বাই কিউ। ওকে, ডাব্লিউ বাই কিউ। এই কিউ এর ভ্যালু যদি ইফ কিউ ইকুয়ালস টু 1, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? ডাব্লিউ। ইফ কিউ ইকুয়ালস টু 1, এই যে নিচে কিউ এর ভ্যালু যদি 1 হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কি? ডাব্লিউ সমান, ডাব্লিউটা কি? ওয়ার্ক ডান। তাহলে এইরকম এই জায়গাটায় আমরা এইভাবে বলবো, ধরো এটা আমাদের ভিএ পয়েন্ট, এই যে সার্কিটটা, আর এটা আমাদের ভিবি পয়েন্ট। তাহলে 1 কুলম চার্জকে ভিএ পয়েন্ট থেকে ভিবি পয়েন্টে নিয়ে যেতে যে পরিমাণ ওয়ার্ক ডান দরকার, দ্যাট ইজ কল্ড আ পোটেনশিয়াল ডিফারেন্স। অত ডিটেলসে না লিখলেও হবে, জাস্ট বুঝে নাও তাহলেই হবে। আমি এটা কি এগুলো কি বলতে চাইছি? পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদের পার্থক্য এবং ওয়ার্ক ডান, এই দুটো ইকুয়াল হবে ফর হোয়াট কন্ডিশন? ওয়েন কিউ ইকুয়ালস টু 1, যখন কিউটা 1 এর সমান, মানে কিউ 1 হবে। মানে 1 কুলম চার্জকে আমরা যদি এইখান থেকে এখানে নিয়ে যাই, তাহলে যতটা আমাদের ওয়ার্ক ডান দরকার সেটাই পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বলো, কারো কোনো কোশ্চেন? যারা অনলাইনে আছো, টেল মি। দুটোই পজিটিভ ভ্যালু, এটা একটা পজিটিভ, এটা পজিটিভ। দুটো পজিটিভ ভ্যালুর মধ্যে কারেন্ট ফ্লো হবে? বলো দেখি। দুটো পজিটিভ ভ্যালু, একটা +5 একটা +3, দুটোর মধ্যে কারেন্ট ফ্লো হবে? হ্যাঁ, একদম মনে রাখবে সব সময়, আমরা অনেকগুলো কনসেপ্ট ভুল পড়ি। হ্যাঁ, কোনোদিনও এরকম কোনো ব্যাপার হয় না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা অনেকগুলো কনসেপ্ট ভুল পড়ি। দেখো, সবসময় পজিটিভ চার্জ এরকম ব্যাপার নেই যে পজিটিভ হলে কারেন্ট ফ্লো হবে না। হায়ার পোটেনশিয়াল, লোয়ার পোটেনশিয়াল, কার পোটেনশিয়াল বেশি সেটা দেখতে হবে তোমাকে। ঠিক আছে, পৃথিবীতে পজিটিভ নেগেটিভ বলে অ্যাকচুয়ালি কিছু এক্সিস্টই করে না। কি এক্সিস্ট করে? সেটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, লোয়ার পোটেনশিয়াল। ঠিক আছে, এই যে আমরা যে ভোল্ট ব্যাটারি লিখি না, এই যে এরকম করে, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটার মানেটা হচ্ছে এইটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল। এর অ্যাকচুয়াল মিনিং, ওকে ওকে ওকে, এসো। এই দুটোর অ্যাকচুয়াল মিনিং কোনোদিনই এটা বোঝায় না যে এটা পজিটিভ এটা নেগেটিভ। কি বোঝায় এটার মিনিংটা? এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল। কারণ কি বলতো, এই যে এক্ষুনি আমি ব্যাটারি দিয়ে বোঝালাম, এই ব্যাটারির পজিটিভ নেগেটিভ বলে কিছু নেই, এটা হায়ার এটা লোয়ার, বাস এইটুকুই। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এগুলো আবার বাড়িতে মিস্ত্রিকে বোঝাতে যেও না, ওরা আবার ভুলভাল উত্তর দেবে কিন্তু। হ্যাঁ, ওদের সাথে তর্ক লেগে গেলে গেল। ওকে, তোমাদের কোন কলেজ? এপিসি। ওকে, তোমারও? ঠিক ঠিক, চল। ওকে, তাহলে ডেফিনেটলি দ্য কারেন্ট উইল ফ্লো দিস ডাইরেকশন ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট। ওকে, ভোল্টেজের ইউনিট ভোল্ট। তো FEEE ক্লাস আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসটা করছি। ওকে, তো যারা, বলো কারো কোনো ডাউট? যারা অনলাইনে আছো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে +3 যদি দুটো আলাদা পোটেনশিয়াল হয়, তাহলে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে কি আর ইলেকট্রনকে রিপাল করবে কি? ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে কে আর রিপাল করবে কে, তাই তো? দেখো, এইখানে
কি বললাম আমি, যে দুটো জিনিসের মধ্যে যখন পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে তখনই কিন্তু এটা কি হচ্ছে, ফ্লো অফ কারেন্ট। ওকে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটা তখন তৈরি হবে, তখনই কারেন্ট ফ্লো করবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এবার নেগেটিভ বলতে এইটাই, তখন এর তুলনায় এটা নেগেটিভ, ব্যাপারটা বুঝতে পারছো? দিস ইজ আ মোর পজিটিভ, দিস ইজ আ লেস পজিটিভ। হ্যাঁ, জিনিসটা এরকম। হ্যাঁ হ্যাঁ।